নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বাড়িওয়ালার মেয়েকে ছাদে বিরক্ত করার অভিযোগে আমাকে বাসা ছেড়ে দিতে বলা হয়েছে। অথচ আমি জানতামই না যে বাড়িওয়ালার মেয়ে আছে বলে। দরজায় আড়াতে লাগিয়ে রাখা হলদে রঙের কাগজের টুকরোটি হাতে নিয়ে কক্ষে প্রবেশ করলাম। এবার এখানে উঠেছি সবে মাত্র 1.5 মাস চলছে। 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে রেখেছি। দিন রাত মিলে যে 7-8 ঘন্টার জন্য বাসায় থাকি তার প্রায় পুরোটা সময় কক্ষেই কেটে যায়। বেলকনিতে বসা হয় কিছুটা সময়, ছাদে তো যাইনি কোনোদিন। জানিও না বাড়িওয়ালার সন্তানেতে কতজন। অথচ ওনার মেয়েকে বিরক্ত করার অভিযোগে বাসা ছাড়ার নোটিশ আসলো। বিস্ময়কর ব্যাপার বটে। ঘড়ির কাঁটা তখন রাত 10টা। বাড়িওয়ালা 4 তলায় থাকেন, আমি 3য় তলায় থাকি। ভাবলাম সরাসরি কথা বলে বিষয়টি পরিষ্কার করে আসা দরকার। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপলাম, কোনো সাড়া শব্দ নেই। 14-15 সেকেন্ড বিরতি নিয়ে আবার চাপলাম, ভেতর থেকে শব্দ আসছে। দরজা খুলছে কেউ। পাঞ্জাবির বোতামগুলো লাগানো আছে কিনা দেখে নিলাম এক নজর। হ্যাঁ, সবকিছু ঠিকই আছে। মাঝবয়সী একজন মহিলা দরজা খুলে দিলেন। আমি মুখে কিছুটা হাসি নিয়ে সহিশুদ্ধভাবে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। সালাম শুনে উনি চোখগুলো বড় বড় করে প্রথমে তাকালেন আমার দিকে, এরপর পিছনের দিকে কি যেন দেখলেন, পরে আবার আমার মাথা থেকে পা পর্যন্ত দেখলেন। আপদমস্তক দর্শন বলতে যা বোঝায়। এরপর বললেন, নমস্কার, কাকে চাই? বললাম, এটা তো সাদিক সাহেবের বাসা তাই না? হ্যাঁ, এটা সাদিক সাহেবের বাসা। আমি 3য় তলায় ভাড়া থাকি। ওনার সাথে জরুরি কিছু কথা ছিল। আসেন ভিতরে। আপনি একটু দাঁড়ান। জি আচ্ছা। মহিলা দরজা বন্ধ করে চলে গেলেন। আমি অপেক্ষা করতে লাগলাম। ডানে বামে অনুসন্ধানী পর্যবেক্ষণ আবারও নিশ্চিত হয়ে নিলাম আমি 4র্থ তলাতে আছি, যেখানে বাড়িওয়ালা থাকেন। মিনিট 2 পর এসে দরজা খুলে ভেতরে যাওয়ার অনুমতি দিলেন তিনি। আমি প্রথমে নিজের পায়ের দিকে তাকালাম, এরপর ওনার পায়ের দিকে। উনি খালি পায়ে আসেন। জুতা নিয়ে ভিতর প্রবেশ করতে যাব অমনি তিনি আটকে দিলেন। গলতটা বুঝতে পেরে জুতা জোড়া খুলে ভেতর প্রবেশ করলাম। উনি এবার দরজা লাগিয়ে আমার দিকে এগিয়ে আসলেন, বললেন, সাহেব বলেছেন আপনাকে এখানে অপেক্ষা করতে, উনি খেয়ে আসছে। আমি সোফায় বসতে বসতে বললাম, আপনি কি বলছেন আমার কথা? জি বলেছি। আচ্ছা ঠিক আছে। তখন খুব কম মানুষেরই বাসা বাইরে টেলিভিশন দেখা মেলে। যেমন আমাদের গ্রামের কথাই বলি, গোটা গ্রামে একটি মাত্র টেলিভিশন, তাও আবার চেয়ারম্যান বাড়িতে। সপ্তাহে শুক্রবারে যখন ছায়াছবি হয় তখন সেখানে গায়ের মানুষের সমাগম ঘটে। টেলিভিশন বারান্দায় এনে টেবিলের উপর রাখা হয়। গোটা উঠোন মানুষে ভরে যায়। দাঁড়িয়ে বসিয়ে যে যেভাবে পারে ছায়াছবি দেখে। কেউ প্রকৃতির প্রয়োজনে মেটাতে একবার জায়গা ছেড়ে উঠে গেলে সে আর ওই জায়গা ছায়াছবির বাকি অংশ দেখার সুযোগ পায় না। আমি নিজের চশমার কাজগুলো ভালো করে একবার পরিষ্কার করে নিলাম। ততক্ষণে সাদিক সাহেব আসলেন। লুঙ্গি পরে আছেন উনি, গায়ে পাতলা গেঞ্জি, কাঁধে গামছা। ওনাকে দেখে আমাদের গায়ের জমশেদ চাচার কথা মনে পড়ে গেল। মনে হচ্ছিল সাদিক সাহেব যেন জমশেদ চাচার জিরক্স কপি। আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে ওনাকে সম্বোধন করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আমি দাঁড়িয়ে রইলাম। উনি আমার বিপরীত দিকে সবাই বসলেন। এবার আমিও বসলাম। চোখ দুটো বন্ধ করে থুতপিট দিয়ে দাঁতে আটকে যাওয়া কিছু একটা বের করে আনার ব্যর্থ চেষ্টা করলেন। এরপর বিরক্ত হয়ে সেটা সামনের টেবিলের উপর রেখে দিয়ে বললেন, তা কি মনে করে আমার বাসায়? 1.5 মাস হয়ে গেল আপনার। আমি বাসা করেছি আজ প্রায় 10 বছর। আপনার মতো বাড়াটে আমি আর একজনও দেখিনি। কথাগুলো বলার সময় উনি হাসছিলেন। ওনার মেয়েকে বিরক্ত করার পর এভাবে হেসে কথা বলাটা আমার মনে কৌতূহলের সৃষ্টি করলো। যদিও আমি বিরক্ত করিনি, ওই নোটিশের নিরিখে বললাম আর কি। তাহলে কি উনি এইসবের কিছু জানেন না? প্রশ্ন জাগলো মনে। বললাম, আসলে আমিও এত ভালোবাসার পাইনি। প্রায় 5 বছর যাবৎ এই শহরে আছি। সময় হয় না আপনার সাথে কথা বলার, তাই আসা। ভালো করেছেন। খেয়েছেন রাতে? জি খেয়েছি। তা কি করছেন এখন?
চাকরির জন্য চেষ্টা করছি। বাড়িতে বাবা মা আছে? জি আছেন। তা কি খাবেন বলুন? আপনি লেবুর চা পছন্দ করেন? জি, এটা ভালো লাগে আমার কাছে। আমিও তো লেবুর চা পছন্দ করি। এই বলে উনি সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন, বললেন, আপনি বসুন, আমি আসছি। আমি বসে থাকলাম, ভাবতে লাগলাম ওই কাজ তাহলে কে করলো? কে আমার দরজায় ওই কাগজ লাগিয়েছিল? কেউ ফাজলামো করলো না তো আবার? ঘরটা বেশ গোছালো, দেওয়ালে অনিন্দ কিছু পেইন্টিংয়ের শোভা পাচ্ছে। মনে হলো সৌন্দর্য বর্ধনের জন্য কিনে এনে লাগানো হয়েছে। আমি চারদিক দেখছিলাম, এমন সময় সাদিক সাহেব চলে আসলেন। সোফায় বসতে বসতে বলতে লাগলেন, আমার স্ত্রী অসুস্থ, ঘুমিয়ে আছে। মেয়েটা সব কাজ একা সামলাতে পারে না। অবশ্য নেই, এজন্য মহল্লার একজন মহিলা আছেন 3 দিন ধরে, ওকে সহায়তা করে। একটু বসুন, চা আসছে। ওই হিন্দু মহিলাটি? হ্যাঁ, বেচারির সন্তান আদি নেই, তার স্বামীও অসুস্থ। যখন যেখানে কাজ পায় করে। এমনিতেও সবসময় যে যেভাবে পারে সহায়তা করে। তবে সে খুব আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। কেউ সাহায্য করলেই নিতে চান। কাজ করে খেতে পছন্দ করে বলে কাজ করতে লজ্জা নেই। কিছু মনে করবেন না, আপনার পরিবার সম্বন্ধে আমার তেমন ধারণা নেই, সুযোগই হয়নি আসলে আপনার সাথে বসার, এইসব নিয়ে কথা বলার। আমার কথায় উনি মুচকি হাসলেন, বললেন, যেমনটি বলেছিলাম, আমার স্ত্রী অসুস্থ। 3 মেয়ে ও 1 ছেলে আছে। ছেলেটা সবার ছোট, ও গ্রামের বাড়িতে আছে গত 4 মাস ধরে। ছোট ও মেজো মেয়েটাও সেখানে। বড় মেয়েটা বাসায় আছে। টেলিফোনে জানিয়েছি ওদের চলে আসবে শীঘ্রই। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায়। আমার জেলায় ওনার বাড়ি, আর এটা আমি আজকে জানলাম। উনি আমাকে কিছু জিজ্ঞাসা করবেন, তখনই ভিতরের কক্ষ সুরেল কণ্ঠে ভেসে আসলো, বাবা চা রেখে গেলাম। এবার সাদিক সাহেব উঠে গিয়ে চাটা এনে টেবিলে রাখলেন, আমাকে নিতে বললেন। আমি টাটকা গরম চা খেতে পছন্দ করি। অনেকে কিছুটা ঠান্ডা করে তারপর খান। প্রথম চুমুকে মনটা ভরে গেল। কত জায়গায় কত রকমের চা খেয়েছি হিসেব নেই, এমন সুস্বাদু চা ইতিপূর্বে কখনো খাইনি আমি। সাদিক সাহেব কয়েক চুমুক নিয়ে জিজ্ঞাসা করলেন, চা কেমন হয়েছে? দারুণ। এর আগে লেবুর এত সুস্বাদু চা আমি আর খাইনি। আমার কথা শুনে তিনি হাসলেন, তার চোখ মুখে গৌরবের ছাপ স্পষ্ট। তারপর বললেন, আমার মেয়ে চা বানানো শিখেছে তার দাদির কাছ থেকে। আমার মায়ের হাত খুব ভালো ছিল, শুধু চা নয়, উনি সবকিছু রান্নাতেই বেশ পারদর্শী ছিলেন। তা আপনাকে কে রান্না করে দেয়? আমি নিজে রান্না করি, যদিও বেশিরভাগ সময় বাইরেই খাওয়া দাওয়া করা হয়। আগামী শুক্রবার জুম্মার নামাজ পড়ে চলে আসবেন, দাওয়াত আপনার। ইনশাল্লাহ। ততক্ষণে চা ফুরিয়ে এসেছে আমার। বললাম, আমাকে উঠতে হবে, শুক্রবারে আবার কথা হবে আপনার সাথে। আর হ্যাঁ, আপনি আমাকে তুমি করে বলতে পারেন, তাতে আমি অধিক স্বাচ্ছন্দ্য বোধ করব। উনি আবারও হাসলেন আমার কথায়। আমি চলে আসব, তিনি আমার পিছু পিছু দরজা পর্যন্ত আসলেন। সিঁড়ি বেয়ে নামতে যাব, তখন বলে উঠলেন, আমি একগাল হেসে বললাম, রিয়াদ আহমেদ ভুইয়া। আপনি রিয়াদ বলে ডাকবেন। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। শহরে থাকার পিছনে বড় কারণ হলো সাহিত্য চর্চার সুবিধা। ইতিমধ্যে 4টি বই বেরিয়েছে আমার, 5ম বই বের করার তোড়জোড় চলছে। শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কবি সাহিত্যদের পরামর্শ নিয়ে তাদের কাছে দৌড়ঝাঁপ তো আছেই, সাথে অনেক পরিচিত জন, শুভাকাঙ্ক্ষী আর বন্ধু বান্ধব, তাদের কাছে সারাদিন পড়ে থাকি। কাক ডাকা ভোরে বেরোই, ফিরি রাত 8টা-9টায়, কখনো 10টা-11টাও পার হয়ে যায়। বিছানায় শুয়ে ভাবছি, এটা আবার সাদিক সাহেবের বড়মের কাজ নয় তো? যদি হয়ও, সে তো এটা কেন করবে? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। বাড়িতে টেলিফোনে কথা হয় মাঝে মধ্যে, চিঠিও পাঠাই। নতুন ঠিকানায় আসার পর তা জানিয়ে এখনো চিঠি পাঠানো হয়নি। আমি আমার মায়ের কাছে চিঠি লিখি, মাকে উদ্দেশ্য করে লিখি, যদিও তিনি পড়তে জানেন না। পড়ে শোনায় আমার ছোট বোন। তিনি নিজের ভাষায় যা বলেন
তা আবার লিখেও পাঠাইছে। ঠিক করলাম, কাল সময় করে একটা চিঠি লিখবো মায়ের কাছে। রাতে ওইসব ভাবতে ভাবতে কখন যে চোখ দুটো লেগে গিয়েছিল টেরও পাইনি। পাশের মহল্লাতে মসজিদ। ফজরের আশেপাশে সবার আগে এই মসজিদের মুয়াজ্জিন সাহেব আজান দেন। তার আজানেই ঘুম ভাঙে আমার। আজও এর ব্যতিক্রম হলো না। সারাদিন বাসায় ফেরা হয় না বলে প্রতিদিন ভোরেই গোসল করে বেরিয়ে যাই। গোসল করে পাটের তৈরি ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরোতেই যাব, তখনই খেয়াল করলাম হলদে রঙের একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে আছে। দরজার নিচ দিয়ে বাইরে যে কেউ রেখে গিয়েছে এটা। তবে এখন পড়ার সময় নেই, আজান হয়েছে, অনেকক্ষণ হয়ে গেল। যেভাবে ছিল সেভাবেই তুলে ব্যাগে রেখে দিলাম। তড়িঘড়ি করে হন হন করে ছুটে চললাম মসজিদের দিকে। নামাজ শেষ করে প্রতিদিন মসজিদের বারান্দায় কিছুক্ষণ বসে আমি নিজের বা কৃতকর্মের হিসাব মেলানোর চেষ্টা করি, পারি না। পাপ ছাড়া চোখে পড়ে না কিছু। এরপর নিজের লেখাগুলো দেখি, ভুল টুটি খুঁজি, ভাবি যদি আল্লাহ পাক মেধা শক্তি কিছুটা হলেও বাড়িয়ে দেন, তার কাছে এটা আমার সরল মনের কামনা। এরপর ব্যাগ থেকে পাণ্ডুলিপিটা বের করলাম। এর ভিতরে হলদে রঙের ভাঁজ করা কাগজটি রেখেছিলাম, যে মনেই ছিল না। এমনটি আমার সাথে প্রায়ই ঘটে। কখনো কখনো অতি নিকট অতীতের কথাও ভুলে যাই, যেখানে অনেক পুরনো অতীতের অতি ক্ষুদ্র বিষয়ও পুঙ্খানুপুঙ্খান স্মরণে থেকে যায়, ভুলি না। কাগজটি নজরে আসায় মনে পড়ল, পাণ্ডুলিপিটা রেখে ভাঁজগুলো খুলে নিলাম। সেই চেনা হাতের লেখা। না, এটা মসজিদে বসে পড়বো না, বাইরেই যাই। বেরিয়ে এলাম। গলির রাস্তায় একপাশে গিয়ে পড়তে লাগলাম। তাতে লেখা, বাবার মুখে শুনলাম আমার চ্যাট বেশ প্রশংসা করেছেন, এজন্য ধন্যবাদ। যে কারণে এটি লেখা। এতদিন আমি ভোরের পাখি ছিলাম, বলতে আমার আগে বিল্ডিং আর কেউ উঠতে পারতো না। আপনি আসার পর এটা বদলে গেছে। এখন আপনি আগে ওঠেন, সকালে বেরোন, ফেরেন রাতে। জানি না কি করেন আপনি, জানতেও চাই না। আমার কাছে আপনাকে কেমন যেন মনে হচ্ছিল। একবার ছাদেও পর্যন্ত আসেন না, আর আমাদের বাসাতে তো নাই। তাই ভাবলাম আপনাকে একটু উপর নিচ দৌড়ঝাঁপ করানো যাক। কাল দরজায় যা লিখে রেখেছিলাম সেজন্য দুঃখিত, ক্ষমা করবেন। আমি চাইবো যেন চিঠির জবাব আসে। রেখে দেবেন যেখান থেকে আপনি এটা পেলেন, আমি নিয়ে নিব। ইতি, নামটা না হয় পরে কখনো জানবেন। হাতের লেখাগুলো খুব সুন্দর, বেশ গোছালো। পুরো লেখাটি পড়ে মনে মনে কিছুক্ষণ হাসলাম, বিস্মিত হলাম। তারপর ভাঁজ করে সেটা পকেটে রেখে পথ চলতে চলতে নিজেকেই নিজে বলে উঠলাম, আগে মাকে চিঠি লিখে পাঠাবি আজ, এরপর এর জবাব লিখবি। তাকে লিখবি যাকে এখন দু চোখে দেখিস না একবারও। রাতে বাসায় ফিরে অদেখা অপরূপা সেই বাড়িওয়ালার মেয়ের নামে চিঠি লিখতে বসেছি। আরে আজব তো, আমি তো তার নামটাই জানি না। কি লিখবো তাহলে তার নামের জায়গায়? দিয়ে দেবো কিছু একটা লিখে। একের পর এক কাগজ নষ্ট করেই চলেছি। কাটসিট করে ফেলে দেওয়া কাগজের এরই মধ্যে উপচে পড়েছে টেবিলের নিচে রাখা ঝুড়িটাও। বেচারা জড়বস্তু, মুখ ফুটে কথা বলতে পারলে হয়তো আমাকে খুব করে বকে দিত এমন অপচয়ের জন্য। চোখে ঘুম ঘুম ভাব, না লিখেও উপায় নেই। ভোরে দরজার নিচে চিঠি না পেয়ে যদি খালি হাতে ফিরতে হয়, পরে আবার কোনো লঙ্কাকাণ্ড বাঁধিয়ে বসবে কে জানে। অবশেষে নিজের মনের সাথে একরকম জোর জবরদস্তি করেই আবেগ অনুভূতিহীন সাদামাটা বাক্যে গাঁথি নদীর লেখা শুরু করলাম। হলুদ পাখি, আপনি আমার কাছে নিতান্তই একটি কৌতূহল মাত্র, আর আমি কৌতূহল বই বেড়াতে পছন্দ করি না। তাই এখানে এই সমাপ্তি টানছি। এটাই হোক আমার থেকে আপনার প্রতি প্রথম ও শেষ চিঠি। ইতি, তৃতীয় তলার ভাড়াটিয়া। এমন বিক্ষুটে বিচ্ছিরি রকমের চিঠি পড়ার পর আর কখনোই এই মুখ হবে না ভেবে মনটা আনন্দে নেচে উঠল আমার। চিঠিটা ভাঁজ করে টেবিলে চশমার নিচে রেখে দিলাম, যেন ফজরে ভুলে না যাই।
চশমা ছাড়া পথ চলতে অসুবিধা হয় আমার। এটা তো লাগবেই। যখন নিব তখন চিঠিটা রেখে যাওয়ার কথাও মনে পড়বে। চিঠি রেখে চলে গেলাম আমি। ফিরলাম রাত 10:30টায়। দরজা খুলতেই আবারও হলদে রঙের ভাঁজ করা সেই কাগজ। কিছুটা বিরক্ত হলাম। কি লিখেছে তা জানতে হবে বলে হাতে তুলে নিলাম সেটা। মনে মনে নিজেকে নিজে বললাম, রিয়াদ, বাসাটা না শেষ পর্যন্ত তোর ছেড়েই দিতে হয়, কিন্তু এক তো ছাড়া যাবে না। আবার 1.5 মাসের টাকা অগ্রিম দেওয়া, এই কদিন থেকে যেতেই হবে। কিন্তু থাকবে কি করে, যা শুরু হয়েছে। একা থাকি পাগলের মতো, কত কথাই বলে বিড়বিড় করে মনে মনে। শুয়ে এবার চিঠির ভাঁজ খুলতেই আমার চক্ষু চরক গাছ। পুরো 1.5 পৃষ্ঠা জুড়ে লিখে রেখেছে, সাথে ডানে বায়ে নিচে উপরে কি সব লতাপাতা আঁকিঝুঁকি করেছে। পড়তে লাগলাম। লিখেছে, এভাবে না লিখলেও পারতেন, তবে এতেই আমি খুশি। অন্তত জবাব তো পেয়েছি। বলেছেন কৌতূহলের কথা। আমাকে নিয়েই যে আপনার কৌতূহল তাই শুধু নয়, আপনাকে নিয়েও আমার অনেক কৌতূহল রয়েছে। আর সেই কৌতূহল থেকেই এর শুরু। জানেন, আমি না ছোটবেলা থেকে খুব পারিবারিক শাসনের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। বলতে আমার বাবা মা আমাকে সেটুকু স্বাধীনতাই দিয়েছেন, যখন যেটুকু স্বাধীনতা আমার জন্য মঙ্গলজনক ছিল। তারা ভেবেছেন ঘরে কাউকে না জানিয়ে একা গেটের বাইরে যাওয়ার উপরে ছিল কঠোর নিষেধাজ্ঞা। একদিন বাসার সামনে হাওয়াই মিঠাই আসলো, ছাদ থেকে সেটা দেখলাম আমি। রাস্তা নীরব থাকায় লোকটি দাঁড়াচ্ছিল না কোথাও। আমারও খুব লোভ হলো হাওয়াই মিঠাই খাবো, তাই তড়িঘড়ি করে ছাদ থেকে নেমে নিজের কক্ষে যাই। সেখানে বইয়ের ভেতরে রাখা কদিন আগে মামার দিয়ে যাওয়া 20 টাকার একটি করে নোট নিয়ে দৌড়ে রাস্তায় চলে যাই। মা রান্নাঘরে ছিলেন, বাবা বাসায় ছিলেন না। আমার বাকি 2 বোন খেলায় মগ্ন ছিল। ছোট ভাইটারও জন্ম হয়নি তখন। এরপর এই যে লোকটাকে পেছন থেকে ডাকতে লাগলাম, তার আর থামার কোনো লক্ষণই নেই। সে যেন আরো দ্রুত পায়ে এগোচ্ছিল। আমিও নাছর বান্ধা, হাওয়াই মিঠাই খাবোই খাবো, দৌড়াতেই লাগলাম। একটা সময় পর আমি পেছনে আসতে পারছিলাম না আর, রাস্তা ভুলে গেলাম। ততক্ষণে লোকটা আরো দূরে চলে গেল। এ যেন আমি অন্ধকারে আলোর পেছনে ছুটছি। আমি থমকে দাঁড়ালাম, কান্না শুরু করলাম, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। আল্লাহ সহায়, ঠিক তখনই বাবা এসে আমার সামনে হাজির। তার এক হাতে বাজারের ব্যাগ, অন্য হাতে ছিল আমাদের জন্য মুখরোচক সব খাবার। সেদিনের পর থেকে আর কখনো আমি গেটের বাইরে একা যাইনি, যতদিন না সবকিছু বুঝতে শিখেছি, পথে ঘাটে চলতে শিখেছি। দেখুন না, কি সব আজগুবি কথা শুরু করে দিলাম। আসলে মনের মধ্যে অনেক কথা জমে আছে, জানেন তো, কিন্তু বলার মতো কেউই নেই। আপনি যেন কিছু মনে করবেন না আবার। এর উত্তর পেলে আবারও লিখব। আর যেমনটি বলেছিলেন, আগের চিঠিটায় যদি আপনার শেষ চিঠি হয়ে থাকে, তাহলে আর লিখব না আমি। ইতি, হলুদ পাখি। চিঠিটা হৃদয়ে দাগ কেটে গেল আমার। দাগ কাটলো উনার অতি গুছানো সুন্দর লেখাগুলো। দাগ কাটলো চারপাশে এত সুন্দর করে ফুল লতাপাতা এঁকে দেওয়াটা। কতটা সময় নিয়ে এটি লিখতে হয়েছে, আঁকতে হয়েছে। মনের ভিতর সেই প্রশ্নগুলো জাগলো। বিস্মিত হলাম কিছুক্ষণ। আগে যা নিত্যন্ত আঁকিঝুঁকি হিসেবে দেখেছিলাম, এখন তা আমার কাছে একটা শিল্পের মতো মনে হচ্ছে। কাগজে কাপড়ে পিঠায় আঁকিঝুঁকি করাটাও একটা দুর্দান্ত শিল্প, যা বাঙালি নারীদের হাতের নিপুণ ছোঁয়ার অনিদ্য প্রাণবন্ত হয়ে ফুটে ওঠে। এই শিল্প আর 20 টাকার নোটের বিষয়ে দুটি কথা না বললেই নয়। আমাদের স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব কাগজে মুদ্রা চালু হয় 1972 খ্রিস্টাব্দের 4 মার্চ। সেটি ছিল একটি 1 টাকার নোটে, যাতে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। সেদিন এই নোটে দেশের বাজারে ছাড়া হয়। সেই দিনে বাংলাদেশি কারেন্সিকে টাকা হিসেবে ঘোষণা করা হয়।
ওই নোটটি ছাপা হয় ইন্ডিয়ার সিকিউরিটি প্রিন্টিং প্রেসে এবং এর দ্বিতীয় সিরিজে নোট মুদ্র করা হয় যুক্তরাজ্য থেকে এবং এতে ডিজাইন অ্যাডভাইজিং কমিটির সদস্যর একজন ছিলেন আমাদেরই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান শিল্পাচার্য জয়নুল আবেদন। অন্যরা ছিলেন পটুয়া কামরুল হাসান, এ কে মুস্তফা, শিল্পী কায়রুম চৌধুরী ও শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম। আর 20 টাকার নোটের প্রথম বাজারে আসে 1979 খ্রিস্টাব্দে 20 আগস্ট। এবার আমি নিজেকে অপরাধী ভাবতে লাগলাম ওই ধরনের বিক্ষটে আড়াই লাইনের একটি চিঠি লেখার জন্য, কিন্তু আমার চোখে ততক্ষণ রাজ্যের ঘুম এসে হাজির। এক্ষুনি না ঘুমালে বিদ্রোহ শুরু হয়ে যাবে। পরিণামে আমাকে ভুগতে হবে মাইগ্রেশনের ব্যথায়। যতগুলো কারণে মাইগ্রেশন হয় তার অন্যতম একটি কারণ হলো পরিমিত ঘুম না হওয়া। তাই চটজলদি একটু টুকরো কাগজ নিয়ে তাতে লিখলাম, হলুদ পাখি, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না, আর মুক্তি দিন। উঠতে পারার জন্য 3য় তলার বিশাল এক গগন রয়েছে যা সীমাহীন। ইতি, হলুদ চিঠির প্রাপক। জানি চিঠিটা পড়ার পর প্রচন্ড রকম হাসবেন উনি। হলোও তাই। পরদিন বৃহস্পতিবার ছিল। পরের চিঠিতে তার বর্ণনাও পেলাম। লিখেছে, আজকের দিনটি দারুণভাবে শুরু হয়েছিল আমার। চিঠি পড়ে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে গিয়েছিল একদম। তথাপি বারবার পড়ছিলাম। কি লিখেছিলেন আপনি? ও হ্যাঁ, কথাগুলোকে খাঁচায় বন্দি রাখবেন না, আর মুক্তি দিন। উঠতে পারার জন্য 3য় তলায় বিশাল এক গগন রয়েছে যা সীমাহীন। সবকিছুই ঠিক ছিল, তবে সবচেয়ে মজার ছিল 3য় তলায় বিশাল এক গগন রয়েছে যা সীমাহীন কথাটি। বেশ সুন্দরভাবে কথা বলেন তো আপনি। যাক, আমার কথাগুলো এবার সেই সীমাহীন আকাশে মুক্ত মনে উঠতে পারবে তাহলে। আচ্ছা, একটা অনুরোধ করবে, রাখবেন কিন্তু। অবশ্য যতক্ষণে আপনি আমার চিঠিটি পড়বেন ততক্ষণে মোটামুটি সব আয়োজন শেষ হয়ে যাবে। তবুও বলছি, আপনার প্রিয় খাবারের মধ্যে কি কি আছে? বিশেষ করে ভাতের সাথে কি কি খেতে অধিক পছন্দ করেন জানতে পারি কি? আমি অপেক্ষায় থাকবো, জানাতে ভুলবেন না যেন। ইতি, হলুদ পাখি। আসলেই যখন আমি চিঠিটা পড়ছিলাম তখন রাত প্রায় 11:30। কাল জুম্মার পরেই ওনাদের পাশেই দাওয়াত। এখন অযথাই নিজের পছন্দের খাবার তালিকা জানিয়ে লিখলে সেটা হবে এক ধরনের অবিচার। তার উপর সাদিক সাহেবের স্ত্রী অসুস্থ। উনি সুস্থ থাকলেও না, একটা কথা ছিল। সবকিছু বিবেচনায় নিয়ে লিখলাম, হলুদ পাখি। আমি জানি না কি লিখবো আর তা কেমন হয়, তবে আমি মন থেকে যা আসে তাই লিখি। আপনার ভালো লেগেছে সেটা আমার দৃষ্টিভঙ্গির বিষয়। আর যদি গভীরের কথা বলি, তা হলো হঠাৎ করেই চিঠি আদান প্রদানের মাধ্যমে জমে থাকা ভাবগুলোর বিনিময় মূলত আপনাকে উল্লসিত করে তুলেছে, আনন্দ দিচ্ছে। হয়তো প্রকৃতি ভালো লাগার কারণ সেটাই। আমার লেখার ধরন নয়। আর হ্যাঁ, আমার প্রিয় খাবার তালিকা উল্লেখযোগ্য তেমন কিছুই নেই। ইতি, সীমাহীন গগন। পরের দিন বাইরে কোথাও গেলাম না আর। গোসল করলাম বেলা 11:30টার দিকে। তারপর বেলকনিতে বসে পাণ্ডুলিপি নেড়ে চেড়ে দেখতে লাগলাম। তখনই মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসলো। বাজার থেকে লুকিয়ে কিনে এনে রাখা হুক্কোটা বের করলাম। না, নেশা করার মতলবে নয়। অনেকে দেখি এটা টানেন, কৃষক থেকে শুরু করে এমনকি কতের বসে সাহিত্যরাও। চুরুট বিড়ির চেয়েও নাকি এটা নেশা হয় বেশি। আমি তো আর নেশা করি না, তো আনলাম কেন? কারণ আমার বহুদিনের শখ। বেলকনিতে চেয়ারে হেলান দিয়ে বসবো আমি, তারপর সামনের টেবিলের উপর রাখবো লেখালেখি সরমাদি, তার পাশে পাণ্ডুলিপি। এরপর খালি হুক্কোয় পানি ভরে মনে সুখে টানবো। আর বুদবুদ শব্দের চারপাশে একটা সাহিত্য আবহ তৈরি হবে। তখন মাঝে মধ্যে আর চোখে পাণ্ডুলিপির দিকে তাকাবো। সামনে কল্পনা শীর্ষে বেশে নিজেকে কাছোমাছো হয়ে বসে থাকতে দেখে গম্ভীর স্বরে গুরুর মতো বলবো, বাছা, লেখালেখি যেন তেন কোনো বিষয় নহে, ইহা এক মহা তপস্যার বিষয়। তাপস্য করো।
যেই ভাবা সেই কাজ। খাটের নিচে রাখা হুক্কোর ব্যাগটা হাতে নিয়ে বেলকুনের দিকে পা বাড়ালাম। এমন সময় কেউ কলিং বেল চাপলো। বেখেয়ালি মন সেটা হাত থেকে রাখতে ভুলে গেল। তা নিয়েই দরজা খুলে দিলাম। সাদিক সাহেব। ওনার কোমরে গামছা বাঁধা, হাতে পায়ে ধুলোবালির ছাপ। এবার নিজের হাতটা পিছনের দিকে নিয়ে ওনাকে সালাম দিলাম। জবাব দিলেন উনি। তারপর বললেন, নামাজে যাবে না? জি যাব। হাতে ওটা কি? তেমন কিছু না, ময়লা। ও আচ্ছা, দাও আমি ফেলে দেই। না থাক, আমি ফেলে দিতে পারবো। আরে দাও তো, আমি সবে মাত্র ঘরের সব ময়লা পরিষ্কার করলাম। মেয়েটা একা সব করলে হাঁপিয়ে যেত। ওই মহিলাও আজ আসেনি। দাও, বাইরে ডাস্টবিনে ফেলে দিবেন। আর কিছু না বলে দিয়ে দিলাম ওনার কাছে। তিনি অদূরে সিঁড়িতে থাকা ময়লা ভর্তি পাটের বস্তায় সেটা ছুঁড়ে ফেলে দিলেন। আমি যেন হাঁপ ছেড়ে বসলাম। উফ, চলে গেলেন উনি। হুক্কা নিয়ে একটি কথা না বললেই নয়। বাংলা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন ভাষায় হুক্কা শব্দটি প্রচলিত আছে। এটি একটি ধূমপানের যন্ত্র বিশেষ। মুঘল যুগে এদেশে ব্যবহৃত ইংরেজ ও অন্যরাও একে হাবল বাবল বলেও সম্বোধন করত। এখন এর দেখা তেমন মেলে না। এরপরও তথাতথিক মাজারের ওসর স্বঘোষিত ভরপুষে সন্ন্যাসী ফকিরদের আসরে এর দেখা মেলে। তবে হ্যাঁ, ধূমপান সেটা যেই করুক আর যে যন্ত্রের দ্বারাই করুক না কেন, ধূমপানীয় ক্ষতি অনিবার্য। এ থেকে সকলে বিরত থাকা বাঞ্ছনীয়। ততক্ষণে আজান হয়ে গেছে। আমি অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য। ভাবছিলাম তিনি হয়তো আমাকে ডেকে নিয়ে বেরোবেন। না, তিনি আসলেন না, হয়তো ব্যস্ত আছেন। অপেক্ষা না করে এবার বেরিয়ে পড়লাম। শয়ে শয়ে মানুষ মসজিদে যাচ্ছে। কারো হাতে পিতলের জগ তো কারো হাতে কলসি, কেউ বা কাচের বোতল নিয়ে যাচ্ছেন। এসবের ভেতরে পানি। এগুলো মসজিদের সামনে সারি বেঁধে রেখে দেওয়া হয়। নামাজের পর মুসল্লিরা তাতে ফু দিয়ে যান। এই পানিকে পড়া পানি ও উতার পানিও বলে শোনা যায়। নামাজের পর শরীরটা নিস্তেজ হয়ে এলো। মসজিদে বসেও কয়েকবার হেলে পড়েছিলাম ঝিমুতে ঝিমুতে। বিছানায় পিঠ ঠেকাতেই কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পাইনি। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল। সাদিক সাহেব নিশ্চয়। হ্যাঁ, তিনি আমাকে ডাকতে এসেছেন। হাত মুখ ধুয়ে নিলাম। চোখ মুখ ফুলে গেছে কিছুটা। পাঞ্জাবি পরে চুলগুলো আশ্রে আয়নার সামনে নিজেকেই নিজে ফুরিয়ে ফুরিয়ে দেখে নিলাম কেমন লাগছে। হাজারো দাওয়াত খেতে যাচ্ছি বলে কথা। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপার কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে দেওয়া হলো। একে তো কখনো দেখিনি। 8-10 বছর বয়সী একটি ছেলে, চেহারাটা মাশাল্লাহ বেশ মায়াবী। তাকেও সালাম দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এসে? কার কথা বলছো বলো তো? বাবা বললেন মেহমানের কথা। হ্যাঁ, আমি সে। চলো ভিতরে। সাদিক সাহেবের বাকি ছেলেমেয়েরা গ্রাম থেকে চলে এসেছে তাহলে। বললাম, তোমার নাম কি? তায়েফ আহমেদ। বাহ, বেশ সুন্দর নাম তো। কে রেখেছে তোমার নাম? আমার বড় আপু। ও আচ্ছা। এমন সময় কেউ ভিতর থেকে ওকে ডাকলো। চলে গেল। আমি সোফায় বসে রইলাম। খেয়াল করলাম পেইন্টিংগুলোর অবস্থান বদলে দেওয়া হয়েছে। আরো নানান জিনিস নড়চড় করা হয়েছে। সাজানো হয়েছে নতুন মাত্রায়। পরিপাটি সবকিছু গোছানো পরিষ্কার। এমনটি সচরাচর দেখা যায় না। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন না, কিন্তু এভাবে সবসময় থাকা দরকার। কিছুক্ষণ পর সাদিক সাহেব আসলেন, সাথে তায়েফও। ওর বা হাত দিয়ে সাদিক সাহেবের ডান হাতের তর্জনী আঙ্গুলটি মুষ্টি করে ধরে রেখেছে। সাদিক সাহেব ওকে নিয়ে এসে সোফায় বসতে বসতে বললেন, ওরা গতকাল রওনা দিয়েছিল, নামাজের আগে আগেই এসেছে। পথে ছিল এক দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে। হ্যাঁ, আমার ছোট ভাই এসেছে। একটা কাজের ছেলেও রাতে আসলে পরিচয় করিয়ে দিব বলে। কেন যেন মনে হচ্ছিল কেউ আড়াল থেকে দেখছে আমায়। যেখানে বসেছি তার ঠিক বরাবর পেছন দিয়ে একটি কক্ষ আছে। সেদিকে তাকাতে যাব, অমনি তাইফ ওর বাবার আঙ্গুল ছিঁড়ে বলে উঠল, আপু দেখে ফেলেছি তোমাকে, দেখে ফেলেছি। এই বলতে বলতে কক্ষর দিকে দৌড়ে চলে গেল।
আমিও এবার সাদিক সাহেবের দিকে তাকিয়ে অনেকটা জোর করেই মুস্কি হাসার চেষ্টা করলাম। উনিও হাসলেন। এমন ভাব করলাম যেন কিছুই হয়নি, অথচ ভিতর থেকে কৌতূহলের অন্ত নেই। ভাবছি, কে ছিল এটা? তাইফের বড় বোন, ওই হলদে পাখি, নাকি অন্য কেউ? বাহারি সব খাবারের টেবিল সাজানো হয়েছে। খাসি, গরু আর মুরগির গোস্তুতে তরকারির বাটিগুলো যেন উপসে পড়েছে। রান্না করা হয়েছে মাছ, সবজি ও ডাল। আরে বা, পায়েসও আছে দেখছি। আমার বেশ পছন্দের খাবার এটা। তবে সবচাইতে নজর কেড়েছে টেবিলের ঠিক মাঝখানে রাখা বালিশ মিষ্টিগুলো। আহ, নেত্রকোনার গয়নাথ ঘোষের ছানা, ময়দা আর চিনির উপাদানে তৈরি ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির জগৎ জুড়ে খ্যাতি রয়েছে। এর নাম শুনলেই যেখানে আমার জিভে পানি চলে আসে, সেখানে তো এখন আমার সামনে রাখা আছে। জিভের পানি সামলাতে পারছি না আর। সাদিক সাহেবকে বললাম, আরে বা, বালিশ মিষ্টি দেখছি, কি করে আনা হলো এত দূর থেকে? তিনি এক গাল হেসে বললেন, গাড়িতে করে আনা হয়েছে, অনেক দিন হয় নেত্রকোনায় যাওয়া হয় না, আর গেলে বালিশ মিষ্টি না খেয়ে আসা হয় না। খুব পছন্দ করি আমি। আমাদের পরিবারের সবার কাছে এই মিষ্টি খুব পছন্দের। তো বসে না থেকে শুরু করা যাক নাকি? সাদিক সাহেব খাবার শুরু করতে তাগিদ দিলেন। উনিও বসেছেন। আপাতত মনে হচ্ছে না আর কেউ বসবে বলে। তথাপি বিষয়টি নিশ্চিত হতে নিতে জিজ্ঞেস করলাম, আমরা কেবল, আর কেউ কি বসবেন না? না, ওরা আরো পরে খাবে, নাস্তা করেছে এসে। তুমি শুরু করতে পারো। হাঁসের গোস্তের কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম। এতগুলো প্রিয় খাবার একসাথে সামনে থাকায় কোনটা রেখে কোনটার কথা বলবো বুঝে উঠতে পারতেছি না আসলে। অনেকেই হাঁসের গোস্ত খেতে পারেন না, কারণ এর তরকারিতে একটা আলাদা গন্ধ থাকে, যা যার সকলে সহ্য করতে পারে না। তবে সেভাবে রান্না করা গেলে এর জবাবই নেই। অসাধারণ স্বাদ। আমার মা খুব ভালো করে রান্না করতে পারেন এটা। বাড়িতে আমাদের পরিবারের কেবল আমি হাঁসের গোস্ত খেতে পছন্দ করি। এত সব মুখরোচক খাবারের গন্ধে যেন হুঁশি নেই। অবস্থা এমন, খাবারের শুরুতে পড়ার যে দোয়া মসজিদের ইমাম সাহেব থেকে শিখেছিলাম, সেটা পড়তেও ভুলে গেছি। খাওয়ার মাঝে কিছুক্ষণ পর পর আঙ্গুল আর হাতের তালু চেটে পুটে খেতে হচ্ছে অতিরিক্ত মশলা ও ঝুলের কারণে। সাদিক সাহেব বিষয়টা লক্ষ্য করলেন, বললেন, রান্না কেমন হয়েছে? আমি মুরগি রান্নায় কামড় বসাচ্ছিলাম তখন। খাবারের মাঝে কথা বলা পছন্দ করি না। প্রশ্নের জবাব দিতে তড়িঘড়ি করে চিবিয়ে কিছুটা খালি করে নিয়ে বললাম, দারুণ হয়েছে। বলেছিলাম না তোমাকে, আমার মায়ের রান্নার হাতের কোনো জবাব নেই। ওনার কথায় কিছুটা অবাক হলাম। বললাম, আপনার মায়ের হাতের রান্না বলতে? মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমার বড় মেয়ে তো আছে। সে সবকিছু শিখেছে তার দাদির কাছ থেকে। বলতে পারো, আমার বড় মেয়ের হাতের রান্নাই আমার মায়ের হাতের রান্না, বুঝেছো? আমি মুচকি হাসলাম। তারপর খাবারে মনোযোগ দিলাম। অত্যন্ত ভোজন রসিক মানুষ আমি। নিজের লেখালেখির বাইরে ঘুম আর খাওয়া দাওয়া আমার বেশ পছন্দের। সবচেয়ে বিঘ্নঘট দুনিয়ার যেন উলটপালট মনে হয়। খাচ্ছি তো খাচ্ছি, খেয়েই চলেছি। অমনি মনে পড়ল, ইমাম সাহেব তো বিকল্প আরো একটি দোয়ার কথা বলেছিলেন, খেতে বসে দেওয়া, বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে খাবার মাঝে যখনই স্মরণ হবে তখন বিসমিল্লাহ পড়ে নিতে। বিড়বিড় করে সেটাই পড়ে নিলাম এবার। এতক্ষণে মনে হলো খাবার যেন পূর্ণতা পেল। ততক্ষণে পেট ভরে গেছে। সবশেষে বালিশ মিষ্টি খেয়ে ভোজের সমাপ্তি টানলাম। খাওয়ার মাঝে সাদিক সাহেব আমাকে পর্যবেক্ষণ করছেন, সেটা বুঝতে পারছি। উনি একবারের বেশি ভাত নেননি। তরকারিও দেখছি আমি যা নিয়েছি তাই খালি আছে। ওনার আঙ্গুলগুলো মশলার ঝোলের ছাপ নেই বললেই চলে। ডাইনিংয়ে পিটপতন নীরবতা তখন। এমন সময় সাদিক সাহেব জগ থেকে গ্লাস পানি নিলেন। কলকল শব্দে নীরবতা ভেঙে গেল। পানি পান শেষে আমার ধারণাকে বাস্তবে রূপ দিলেন তিনি। বলতে লাগলেন, আমার বাবা খুব মিশুক মানুষ ছিলেন। উনি মেহমানের খুব কদর করতেন। বলতেন, মেহমান হলো মেজবানের জন্য আল্লাহর তরফ থেকে রহমত স্বরূপ।
বাড়িতে কখনো মেহমান আসলে নাকি নারাজ হতে নেই, এমনকি কোনো রকম নারাজি প্রকাশও করতে নেই। সারা বছর আমাদের ঘরে মেহমানের আসা যাওয়া লেগেই থাকতো। দেখেছি এসবে বাবা কোনোদিন নারাজ হয়নি, আনন্দের সাথেই মেহমানদারি করেছেন। আমাদেরকেও সেই শিক্ষা দিয়েছেন। আল্লাহর কৃপায় এখন আমার যথেষ্ট অর্থ সম্পদ রয়েছে, যদিও এর সিংহভাগই পৈতৃক সূত্রে পাওয়া। আজ পর্যন্ত মেহমানদারি করিনি, তবে তোমার মতো কাউকে এত যত্ন সহকারে খাবার খেতে দেখিনি আমি। এটা সত্যি আমাকে বিস্মিত করেছে। সাদিক সাহেব স্পষ্টভাষী মানুষ। আমি কি ভাববো না ভাববো তা তিনি আমলে না নিয়ে অপকটে কথাগুলো বলে দিয়েছেন। তবে ভালো লেগেছে আমার। বললাম, আমাকে আমার মা শিখিয়েছেন এইভাবে খেতে। তিনি সবসময় আমাকে বলেন, যেখানে যাবি খাবার খেতে বসে লজ্জা পাবি না, খাবার নষ্ট করবি না, অপচয় করবি না, আল্লাহর দেওয়া রিজিককে সম্মান দিবি, তবেই বরকত হবে। তিনি আমার কথাগুলো শুনে হাসলেন, বললেন, হ্যাঁ, তোমার মা ঠিকই বলেছেন। এমন সময় ভিতরের কক্ষ থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসলো। আমি প্রথমে আটকে উঠলাম, পরক্ষণে তাইফের কণ্ঠ। আমার ছক্কা উঠছে, আমার ছক্কা উঠছে। শুনে বুঝতে বাকি রইল না যে ওরা লুডো খেলতে বসেছে। আমিও খেলতাম ছোটবেলায়। খেলার প্রতিপক্ষে ধোকা দিয়ে কাঁচাকুটি পাকা বানিয়ে ফেলতাম নিমেষেই, টেরও পেত না কেউ। আর পেলেও ঝড়কা লেগে সব গুটিগুলো এলোমেলো করে দিতাম। বৌদুর চুরিতে পারদর্শী হওয়ায় খুব কম মানুষই আমাকে হারাতে পারত। এক কথায় লুডো খেলার উস্তাদ ছিলাম, চোরও বটে। সাদিক সাহেব ওদের কক্ষের দিকে উঠে যেতে চাইলেন, আমি থামিয়ে দিলাম। বললাম, আমাকে একটু বেরোতে হবে। চলে যাবে? আর একটু বসে যাও না হয়। আর কিছু বললাম না, মুচকি হেসে মাথা নেড়ে সায় দিলাম ওনার কথায়। বললেন, তুমি ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি এদিকটা দেখে আসছি কিছুক্ষণের মধ্যে। জি আচ্ছা। ফিরে গেলাম ড্রয়িং রুমে। সোফায় বসে আছি, মনে শান্তি নেই। নিদারুণ অস্বস্তি কাজ করছে। এ যেন এক মধুর বেদনা। হলদে পাখিকে খুঁজছিল দু চোখ, কিন্তু তাকে দেখবো কিভাবে, পাবো কোথায়? সে তো দেখা দিচ্ছে না নিচ থেকে। এখনো তার নামটিও পর্যন্ত বলেনি। মেঝের দিকে তাকিয়ে ভাবছি এসব। এমন সময় কেউ একজন ঘড়ি তৈরি করে ড্রয়িং রুমের দিকে মুখ করে থাকা ডাইনিং রুমের জানালাটি আটকে দিল। সেই শব্দ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলাম, তাকালাম সেদিকে। কাপড়ের অংশ বিশেষ ঝুলে আছে জানালার নিচের দিকে। তাড়াহুড়া করতে গিয়ে আটকে গেছে মনে হলো। উঠে দাঁড়ালাম আমি। হ্যাঁ, ঠিকই ভেবেছি, কেউ জানালাটা ফাঁক করতে চাইছে। পরিহিতের টানে কাপড়টা নড়ছে, কিন্তু নিতে পারছে না। কিছু একটাই গেঁথে গেছে হয়তো। যেই হোক, সে খুব সতর্ক আমাকে নিয়ে। জানে এখানে বসে আছি, তাই কিঞ্চিত পরিমাণ ফাঁক রেখে এই কাপড়টা ছাড়িয়ে নিতে চেষ্টা করছে। আমিও ঠাই দাঁড়িয়ে রইলাম, মনে মনে প্রতিজ্ঞা করলাম, যাই হয়ে যাক, নামছি না আজ। মিনিট দুই কেটে গেল এভাবে। এখন খুব জোরালো ভাবেই টানছে, ছিঁড়েই ফেলবে যেন। এগিয়ে গেলাম আমি। কঠোর উপরিভাগে সূচের মতো লোহার অংশ বিশেষ সুতো পেঁচিয়ে আটকে গেছে। জানি না ওপাশে কে। নিচু স্বরে বললাম, টানবেন না, ছিঁড়ে যাবে, দাঁড়ান, ছাড়িয়ে দিচ্ছি। টান থেমে গেল, কিন্তু কোনো কথা বলল না। কাপড়টি ছাড়িয়ে দিলাম। কাছ থেকে দেখে মনে হচ্ছে ওড়নাটা ছিল এটা, লাল রঙের ওড়না। সোফায় বসে অপেক্ষা করছিলাম সাদিক সাহেবের জন্য। তিনি আসলেন। যেহেতু মেহমান হিসাবেই আছি, তাই ওনার আশাতে উঠে দাঁড়ালাম না এবার। উনি বসলেন, তারপর এক টুকরো সুপারি মুখে নিয়ে চিবোতে চিবোতে বললেন, তা তোমার বাবা কি করেন বললে না তো? উনি ব্যবসা করেন। পরিবারে আর কে কে আছেন? মা আর একটা ছোট বোন। ছোট পরিবার। জি। বিয়ে শাদীর বিষয়ে ভেবেছো? না, এসব নিয়ে এখনো ভাবিনি। কি বলো, আমি তো তোমার মতো বয়সে এক মেয়ের বাবা হয়ে গিয়েছিলাম। এবার উনি একটু উচ্চ স্বরে হাসলেন। লজ্জা পেলাম খুব। বিয়ে শাদী নিয়ে এভাবে কেউ কথা বলে চোখে চোখ রাখতে পারি না। নিচের দিকে তাকিয়ে রইলাম। বুঝতে পেরেছেন আমি লজ্জাবোধ করছি। বললেন, যাক, তোমার সময় নষ্ট করব না, যখনই সময় পাবে চলে এসো, ভালো লাগবে আমার।
আমি সোফা ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, জি আচ্ছা, এখন আসি তাহলে। এসো। কক্ষে গিয়ে পাঞ্জাবিটা বদলে নিলাম, বেরিয়ে গেলাম। আবার ফিরলাম সেই রাতে 11টার দিকে। দরজা খুলে বাল্ব জ্বালাতেই মেঝেতে চোখ পড়ল ভাঁজ করা একটি হলদে রঙের কাগজ। এটা অনেকটা ভিতরের দিকে রেখে গেছে, হয়তো কাঠি বা অন্য কিছুর। এটার সাহায্যে ঠেলে রাখা হয়েছে। হাতে নিলাম কাগজটা, টেবিলের উপর রেখে দিলাম। আগে হাত মুখ ধুয়ে নিলাম, বালিশে পিঠ ঠেকিয়ে বসলাম। এবার চশমাটা পরে নিলাম। আবসা দেখাচ্ছে। ওহ, ধুলো লেগে আছে। ডান হাতের বৃদ্ধাঙ্গুলটি পরানোর গেঞ্জির অংশ বিশেষ পরিয়ে আলতোভাবে ঘষে নিলাম কাজগুলো। তারপর বসিয়ে নিলাম নাকের উপর। হ্যাঁ, এখন স্পষ্ট দেখাচ্ছে সব। কাগজটা নিয়ে ভাঁজগুলো খুললাম। এবার লেখাগুলো দেখে মনে হলো তাড়াহুড়ো করে লিখেছে। পড়তে লাগলাম। এত রাত পর্যন্ত বাইরে থাকতে হয়, আরো আগে ফিরলেই তো পারেন। আর দেরি করে ফিরবেন না এভাবে। জানেন, আজ খুব ভালো লাগছে আমার। কেন ভালো লাগছে জানেন? ভালো লাগছে কারণ আজ আপনাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পেরেছি। সত্যি কত ভালো লাগছে, লিখে প্রকাশ করতে পারবো না। আর হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি তখন এগিয়ে না এলে ওড়নাটা হয়তো ছিঁড়েই যেত। এটা খুব পছন্দের একটা ওড়না, আমার বাবা কিনে দিয়েছিলেন। শুনুন, আপনাকে ছাদে যাওয়ার দাওয়াত দিচ্ছি। যাবেন কিন্তু একবার সময় করে, ঘুরে ঘুরে দেখবেন সবকিছু। আর তারপর আমাকে বড় করে একটা চিঠি লিখবেন। এখন ঘুমান, দেখবেন আবার চশমা পরে ঘুমিয়ে যান না যেন। শুভরাত্রি। ইতি, হলুদ পাখি। উনি আমার সব কিছুতেই পর্যবেক্ষণ করছেন এবং সেটাও খুব নিখুঁতভাবে। চিঠিটা ভাঁজ করে বালিশের নিচে রেখে দিয়ে বসে বললাম, হলুদ পাখি, আপনার রান্নার হাত বেশ ভালো। শেষবার বাড়িতে মায়ের হাতে রান্না এভাবেই পেট ভরে খেয়েছিলাম। বলতে লজ্জার কিছু নেই। আপনার রান্না এতই ভালো হয়েছিল যে সত্যি আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। রাতে খেতে পাইনি আর, পেট ভরে আছে। হ্যাঁ, ছাদে যাব একবার, শুধু একবার নয়, বহুবার যাব। এটা টানছে আমাকে, যেখানে কারোর পদচারণা রয়েছে খুব, যে কারণে আমাকে টানছে। যাব আমি, কিছু মনে করবেন না। আপনার নামটা জানতে খুব ইচ্ছা করছিল, কাউকে জিজ্ঞাসা করতেও পারছি না। জানাবেন যদি ইচ্ছা হয়। উত্তরের অপেক্ষায় থাকব। ইতি, সীমাহীন গগন। রাতে বৃষ্টি হলো খুব। ফজরেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল, সাথে ধমকা বাতাস। আজ আজান শুনতে পাইনি, তবে ঘুম ভেঙে গেছে ঠিকই। আমার ছাদা নেই, কিনেও নেই। এতদিন প্রয়োজন হয়নি। মসজিদে আর যাওয়া হলো না। ঘরে নামাজ পড়ে সাহিত্য চর্চা শুরু করে দিলাম। অভাগা আমি, অভাগা। কারণ এত বড় হয়েছি অথচ দেখে দেখে কোরআন পড়তে জানি না। যে কয়টা সূরা কালাম শিখেছি সব মুখস্থ। এই কারণে মায়ের বকুনি শুনেছি অনেক, এখনো শুনি। ছোটবেলায় আমাকে মক্তবে পাঠাতো আর আমি পালিয়ে আসতাম হুজুরের মারের ভয়ে। তবে এখানে মসজিদের ইমাম সাহেবের কাছে শেখার ইরাদা করেছি। শিখা হয়ে গেলে ফজরের পর রোজ সূরা ইয়াসিন পড়ব, যেমনটি আমার মা পড়েন। বিল্ডিংটি পূর্বমুখ। সকালে সূর্য উঠতে বেলকনিতে এসে রোদ পড়ে। তবে গত 1.5 মাসে খুব কম দিনই সেই সময়টাতে আমি বাসায় থেকেছি। আজ বৃষ্টি হওয়ায় প্রায় 8টার দিকে রোদ উঠল। বেলকনিতে গেলাম আমি। বাসার সামনের দিকটায় অনেক পানি জমে আছে, মনে হচ্ছে যেন ছোটখাটো একটি পুকুর। এমন সময় সাদিক সাহেব সেখানে পৌঁছালেন, কোমরে গামছা বাঁধা, হাতে বালতি। আমাকে দেখে বললেন, পানি সেচতে হবে, নয়তো ভিজে ভিজে সবাইকে জায়গাটা পার হতে হবে। আমি এমনি সৌজন্যতার খাতিরে বললাম, আমি কি আসবো আপনাকে সাহায্য করতে? উনি মুখের উপর বলে দিলেন, তাহলে তো খুব ভালো হয়, চলে এসো। লুঙ্গি পরে নেমে গেলাম নিচে। হাঁটু পরিমাণ পানি জমেছে। ইতিমধ্যে তিনি আরেকটি বালতি নিয়ে এলেন। পানি সেচতে লাগলাম আমরা। হঠাৎ কানে ভেসে আসলো তাইফের কণ্ঠ, বাবা, আমিও আসবো কি? ছাদের দিক থেকে আসলো আওয়াজটা। আমি তাকালাম সেদিকে। তাইফের মুখ চেপে ধরে আছে একজন, ওর কণ্ঠরোধ করতে চাইছে।
চোখে চোখ পড়ে গেল দুজনের। দেখে দ্বিধায় পড়ে গেলাম। এ আমি কি দেখছি, মানুষ নাকি পরী? মেয়েটি অপলক তাকিয়ে রইল, আর আমিও। মনে হচ্ছিল আসমানের নিচে জমিনের উপরে তামাম সৌন্দর্য যেন তার সামনে স্নান। কোথাও যেন হারিয়ে ফেলেছিলাম নিজেকে। ঠিক সেই মুহূর্তে আরো কেউ একজন তাইফকে পেছনের দিকে টেনে নিয়ে গেল, আর সে দাঁড়িয়ে রইল। তখন সাদিক সাহেব তাকে উদ্দেশ্য করে বললেন, বাদল দিনে ছাদে কি করছো তোফা? নেমে এসো, তাইফকেও নিয়ে এসো। আমি দৃষ্টি নামিয়ে নিলাম। সাদিক সাহেব বললেন, ও তোফা, আমার মেজো মেয়ে, মেট্রিক পরীক্ষা দিবে সামনে। বললাম, আর আপনার বড় মেয়ে? অনিচ্ছা সত্ত্বেও কি করে যেন বড় মেয়ের কথা জিজ্ঞাসা করে ফেললাম। কিন্তু জিজ্ঞাসা করার পর উনি যেভাবে আমার দিকে বাঁকা চোখে তাকাচ্ছিলেন তাতে মনে হলো আমি যেন উনার ঘরে সিন্ধুকের চাবি চেয়ে বসেছি। জবাব দিলেন না কোনো। পানি চেষ্টা লাগলেন। আমিও শুরু করলাম শেষ। তবে এতে মন বসছিল না। বালতিতে একবার পানি উঠাচ্ছিল তো আর একবার উঠাচ্ছিল না, আর খারাপ লাগছিল খুব। বিষয়টি আজ করতে পেরে সাদিক সাহেব বললেন, তুমি চলে যাও এখন, রাতে চা নাস্তার দাওয়াত রইল, এসো, ছাদে বসে আলাপ করবো নে। কথাগুলো কিছুটা ভারী গলায় বললেন। রহস্যের আভাস পেলাম, পেলাম বেদনারও, হয়তো রাগও ছিল কিছুটা আড়ালে। কিন্তু এ মুহূর্তে এখান থেকে চলে যাওয়াটাই আমার জন্য যথার্থ মনে হলো। চলে আসলাম। গোসল সেরে ভাবলাম কয়েকটা চিড়া ভেজা খাওয়া যাক। মা দিয়েছিলেন কাঁচের বয়াম করে। কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজের কুচি করে কেটে একটি বাটিতে নিলাম, সাথে একটু আদা। তারপর নানার বাড়ি থেকে আনা খাঁটি ঘানির হালকা সরিষার তেল ঢেলে চিড়াগুলোর সাথে ভালোভাবে নাড়িয়ে নিলাম। এরপর কসকো সাবান দিয়ে হাত ধুয়ে নিলাম, যা সহজেই হাত থেকে পেঁয়াজের গন্ধ দৃঢ়ভূতি করে দিল। পিতলের চামচ দিয়ে কিছুক্ষণ পর পর চিড়া ভাজা মুখে নিচ্ছি আর পাণ্ডুলিপিটায় চোখ বোলাচ্ছি। ঝালটাও বেশ উপভোগ করছি। আমার গভীর মনোযোগে বিঘ্নতা ঘটিয়ে কেউ দরজায় ঠক ঠক করে শব্দ করল। পরক্ষণেই মনে প্রশ্ন জাগলো, কি ব্যাপার? কলিং বেল থাকতে এইভাবে কেউ নক করবে কেন? তাকালাম দরজার দিকে। হলদে রঙের ভাঁজ করা কাগজ রেখে গেছে কেউ। নিয়ে এসে ভাঁজ খুলে পড়তে লাগলাম। দুঃখিত আজকের ঘটনার জন্য, তবে এর চেয়ে ভয়াবহ কিছুর আশঙ্কা নিয়ে দুশ্চিন্তায় ডুবে আছি আমি, যে কারণে এখনই চিঠি লিখতে হলো। এতটুকু পড়ার পর নড়েচড়ে বসলাম আমি। পাণ্ডুলিপিটা টেবিলে রেখে দিলাম, যা আমার হাতে ছিল। আবারও পড়তে লাগলাম। আপনি যখন বাবার সাথে ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন, তখন বিপরীত দিকের কক্ষের দরজায় আমার মেজো বোন তোহাফা দাঁড়িয়েছিল। আমি জানতাম ও তাহেফের সাথে চোর পুলিশ খেলছে, কিন্তু পরে বিষয়টি বুঝতে পারি। ও আপনাকে দেখতে সেখানে গিয়েছিল এবং দেখেছিল। আপনার সামনে একটি পেন্টিং ছিল যে গ্লাস সমেত বাধাই করা। এটা মূলত আমি এখানে সরিয়ে রেখেছিলাম। এটা একটা কৌশল ছিল, কিন্তু এর সদ্ব্যবহার করলো ও। আমি ছাদে যেতে চাইনি, তোহাফার পীড়াপিড়িতে যেতে হয়েছিল। আর ও যখন সেখান থেকে আপনাকে দেখছিল, তখনই তাহেফ এটা করে বসে। ও পানিতে নামতে চাচ্ছিল। যাক, বাদ দিন এসব। একটি অনুরোধ করব আপনাকে, আশা করি রাখবেন। আমি জানি আপনি আমার অনুরোধ ফেলবেন না, এতটুকু বিশ্বাস আছে। আর সেই বিশ্বাসের জোর থেকে বলছি, দয়া করে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যান। অনেক দূরে কোথাও চলে যান, এটাই সকলের জন্য মঙ্গল হবে হয়তো। আমাকে ক্ষমা করে দেবেন এভাবে বলার জন্য। অবশ্য কেন বলছি তা বোঝার ক্ষমতা আপনার আছে, আর সেজন্যই বলছি। ইতি তানহা। আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। অথচ আমি সেভাবে কাঁদিনি। আমি তো মানুষকে হাউমাউ করে কাঁদতে দেখেছি বহুবার। বিশাল আর মাতম করুক কাঁদে মানুষ, সেটাই তো কান্না। চোখ দিয়ে তখন পানি পড়ে। আমি তো চুপচাপ বসে আছি।
আমি তো সেভাবে কাঁদিনি। তাহলে যে চোখ থেকে পানি পড়ছে এভাবে কেন? পুরুষ মানুষের কান্না বুঝি এমনই হয়, এভাবেও বুঝি কাঁদা যায়। হৃৎপিণ্ডের স্পন্দন যেন থেমে আসছে। এমন হচ্ছে কেন আমার, যাকে আজ অব্দি কখনো দেখিনি, যার সাথে মুখোমুখি কথোপকথন হয়নি, তার বিষাদে এত বিষক্রিয়া কেন হচ্ছে হৃদয়ে? চিঠিটা রেখে দিলাম পাশে। টেবিলে থাকা গ্লাসে জগ থেকে পানি নিয়ে পান করলাম। মনে হচ্ছিল কিছুটা স্বস্তি মিলবে, মেলেনি। পানিতে গলা ভিজেছে অন্তর নয়। যে আগুন দৃশ্যমান তা তো নেভানোর প্রয়াস করা যায়, কিন্তু যা দেখা যায় না তা নেভাই কি করে? কখন যে ঘুমিয়ে পড়েছিলাম মনেই নেই। কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। চোখ কস্তাতে কস্তাতে বিছানা ছেড়ে গিয়ে দরজা খুললাম। তাইপ এসেছে, হাতে থালা, ঢেকে রাখা হয়েছে কিছু। বললাম, কি ব্যাপার তাইপ? তুমি হাতে কি? ছোট হলেও ও খুব মিষ্টি করে কথা বলে, বাচন ভঙ্গিও ভালো। যথাযথ পারিবারিক শিক্ষা পেলে এ বয়সের বাচ্চারা যেমন হয় আর কি। বলল, হাতে গরম লাগছে খুব। আমি ওর হাত থেকে থালাটা নিলাম। বললাম, ভিতরে এসো। থালাটা টেবিলে রেখে চেয়ারে বসতে বললাম ওকে। আমিও বসলাম বিছানায়। বললাম, তা কি নিয়ে এসেছো? খিচুড়ি, ভুনা খিচুড়ি, সাথে হাঁসের গোস্ত। তা কে রান্না করলো? মেজো আপু। ও আচ্ছা, তাহলে তোমার মেজো আপু খিচুড়ি রান্না করে পাঠিয়েছেন। ভালো। তুমি খেয়েছো? জি, খেয়েছি। খাবার মতো তেমন কিছু ছিল না কক্ষে ওকে দেয়ার। কলা ছিল এক হালি। বললাম, কলা খাবে? ও হাসলো। দুটি কলা এনে দিলাম। খুব যত্ন সহকারে কলাগুলো খেলো ও। এরপর উঠে দাঁড়ালো। বললাম, বসো আর কিছুক্ষণ। না, চলে যাব। আচ্ছা। ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম। বিছানায় বসে ভাবছি খিচুড়িটা খাবো নাকি খাবো না। খিদেও পেয়েছে খুব, খেয়ে নিতে মন্দ কি। খেলাম। তেমন না হলেও একেবারে যে খারাপ তা নয়। এশার নামাজ শেষ করে গলির মোড়ে দেখা হয়ে গেল সাদিক সাহেবের সাথে। এখানে একটি দোকানে টেলিভিশন রয়েছে। যখনই এর সামনে দিয়ে আসা যাওয়া করি তখন কানে ভেসে আসে সিনেমা ঢিসুম ঢিসুম আওয়াজ। সেই ফজর থেকে রাত 11টা অব্দি ভিড় জমেই থাকে। এখানে যাতে নিয়মিত দেখি এদের কাউকে জুমার নামাজ ছাড়া আর কখনো মসজিদের শ্রীসীমায়ও দেখি না। আবার মসজিদে যাদের নিয়মিত দেখা তাদের কাউকে প্রয়োজন ছাড়া এর দ্বারের কাছেও দেখি না। এ এক অদ্ভুত দৃশ্য দেয়াল। সাদিক সাহেব চোখের ইশারায় আমায় অপেক্ষা করতে বললেন। এক ভদ্রলোকের সাথে কথা বলতে থাকায় এমনটি করলেন তিনি। ওনাদের থেকে আমার দূরত্ব 3-4 ফিটের। চুপচাপ দাঁড়িয়ে আছি। ভদ্রলোক এক পর্যায়ে সাদিক সাহেবকে উদ্দেশ্য করে বললেন, তবে যাই বলুন না কেন, আপনার বড় মেয়েকে আমার ছেলের বউ বানাতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম। যাক, আপনারা যেমন খুশি। সাদিক সাহেব বরাবরের মতোই হাসলেন। মুস্কি হাসিতে দারুণ দেখায় ওনাকে। বললেন, আমি আমার মেয়ের জন্য পাত্র পেয়ে গেছি। দোয়া করি আপনার ছেলের জন্য যেন ভালো কোনো মেয়ে পান। এবার তাহলে আসি, আবার কথা হবে অন্য কোনো সময়। জি আচ্ছা। ভদ্রলোক চলে গেলেন। সাদিক সাহেব আর আমি বাসার দিকে রওনা হলাম। উনি আগে আগে, আমি পাশ থেকে উনার কিছুটা পিছু পিছু হাঁটছি। ভদ্রলোকের কথাগুলো দারুণভাবে আহত হলাম। তার মানে উনি তানহাকে পুত্রবধূ হিসাবে চেয়েছিলেন। সাদিক সাহেব রাজি হননি। আবার উনি বলেছিলেন যে পাত্র নাকি পেয়ে গেছেন। কার কথা বলেছিলেন, কাকে পেয়েছেন? প্রশ্নগুলো ঘুরপাক খেতে লাগলো মনে। আমাকে এভাবে চুপচাপ হয়ে চলতে দেখে সাদিক সাহেব বললেন, কি ব্যাপার, শরীর ঠিক আছে তো? জি ঠিক আছে। ডিনার করেছো? না। রান্না? না। তাহলে খাবে কি? বাসায় গিয়ে রান্না করব, তারপর খাবো। এভাবে কষ্ট হয় না? তা তো বটেই। আমি বলি কি, তোমার উচিত বিয়ে করে ফেলা। এ বয়সে বিয়ে শাদী না করে থাকাটা ঠিক না। ছোটখাটো কোনো চাকরি বন্দোবস্ত হয়ে গেলেই তা নিয়ে ভাববো। এটাও ঠিক, একদম কিছু না করেও তো বিয়ে করাটা সমীচীন হবে না। জি,
বাসার সামনে চলে এসেছি। বললাম, চা খেতে কি আসতেই হবে? শুধু চা নয়, আমরা ডিনার একসাথে করি, তুমিও আমাদের সাথে খাবে। চলো, এখন আর রান্না করতে হবে না। ওনার আন্তরিকতার মুখের উপর না করতে পারলাম না, রাজি হয়ে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে আছি, কলিং বেল চাপলেন উনি। কয়েক মুহূর্ত পর দরজা খুলে দেওয়া হলো। তোহফা মাথায় ওড়না পরে আছে, আর সৌন্দর্য কলমে বর্ণনা করা অসম্ভব। নজর নামিয়ে ফেললাম আমি। সে দরজার হাতল ধরে পাশ কেটে দাঁড়ালো। আমরা ভিতরে প্রবেশ করলাম। সাদিক সাহেব বললেন, তুমি বসো এখানে, আমি দেখছি। এই বলে উনি চলে গেলেন ভিতরের দিকে। আমি সোফায় বসলাম। তোহফা যে অদূরে দাঁড়িয়ে, তাতে কোনো আগ্রহ দেখলাম না, চুপচাপ বসে রইল। ড্রয়িং রুমে পিটপতন নীরবতা নেমে এলো। কামনা করছিলাম ও যেন এখান থেকে দ্রুত অন্য কক্ষে চলে যায়, বরঞ্চ এর উল্টো ঘটল। আমার ঠিক বিপরীত দিকেই সোফা এসে বসে পড়ল ও। উঠে দাঁড়িয়ে গেলাম আমি। বলল, কি ব্যাপার, উঠে দাঁড়ালেন যে? আমি আমতা আমতা করে বললাম, কথার ওজনে মনে হচ্ছে সে আমার সাথে কয়েক যুগ ধরে পরিচিত। বসে পড়লাম। বলল, খিচুড়িটা কেমন লেগেছিল বলিন না তো কিছু, নাকি খাননি? খেয়েছি, খাবো না কেন, খুব ভালো লেগেছে। আমাকে খুশি করতে মিথ্যে বলছেন না তো আবার? মিথ্যে কেন বলবো বলুন? তাছাড়া আপনাকে খুশি করার প্রায়শই বা কেন করব? জানেন, আমি খুব চেষ্টা করি আপুর মতো করে রান্না করতে, কিন্তু পারি না। আপুর হাতে যেন জাদু আছে, যা আমার হাতে নেই। এই জন্য হিংসেও হয় অনেক, কেন যে আমি ভালোভাবে রান্না করতে পারি না। ও আরো কিছু বলবে, তখন তায়েব এসে হাজির। তায়েবকে দেখে তোহফা বলল, এখানে কি করিস? তাইফের জবাব। তাইফ চলে গেল। এবার ডাইনিং রুমের দিকে পা বাড়ালাম দুজনেই। সাদিক সাহেবের স্ত্রীকে দেখে অবাক হলাম, আবার ভালো লাগলো। তিনি বিছানা ছেড়ে উঠতে পেরেছেন দেখে। শুরুর দিকে যখন বাসায় উঠেছিলাম তখন একবার দেখা হয়েছিল কেবল, আর আজ দেখলাম। সালাম দিলাম ওনাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসে বাবা, খুব ভালো লেগেছে আপনাকে দেখে। মেয়েদের পিড়াপিড়িতে উঠে আসতে হলো। কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। চাকরি পেয়েছো? না, চেষ্টা করছি। আচ্ছা বসো। টেবিলের দুপাশে 3টি করে চেয়ার, আর একদিকে একটি। একদিক খালি। আমি ওনার বরাবর বিপরীত পাশে বসলাম। তাইফ ওনার ডান পাশে। তাইফের পর এসে বসলো আরেকজন। সে সম্ভবত সাদিক সাহেবের ছোট মেয়ে। আমার বাদিকে চেয়ারে তোহফা বসলো। এরপর আসলো আরেকজন। তাকে উদ্দেশ্য করে তোহফা বলল, আপু, তুমি আমার পাশে বসো। জামার হাতা একেবারে কবজি পর্যন্ত ঢেকে আছে। ওনার কারণে মুখমণ্ডল দেখার কোনো সুযোগ নেই। এত কাছে তবুও দেখতে পাচ্ছি না মানুষটাকে। নীরব তার চলন। অনেকেই হাঁটার সময় ধপধপ আওয়াজ করে হাঁটেন, বলতে পা খুব জোরে জোরে ফেলেন। সাদিক সাহেব আসলেন এবার। তিনি মাঝে চেয়ারটায় বসলেন। ভাত নয়, রুটি ও ভুনা গোস্তের ব্যবস্থা করা হয়েছে। খাবারটা ভালো ছিল। আসলেই তোহফার হিংসা করার যৌক্তিকতা আছে। যে হিংসা করতে পারে। ছাদে আমি আর সাদিক সাহেব। সারাদিনের পরে আর বৃষ্টি না হলেও আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল। রাতে আজও বৃষ্টি নামতে পারে। এমন পরিবেশে চায়ে চুমুক দিলে এক ধরনের উষ্ণতা কাজ করে। আমাকে কিছু না বলতে দেখে চা খেতে খেতে তিনি আগ বাড়িয়ে শুরু করলেন। বললেন, ধরো তুমি হঠাৎ করেই এমন কিছু পেয়ে গেলে যা অপ্রত্যাশিত ছিল, এবং সেটা অনেক মূল্যবান কিছু, তখন তোমার অনুভূতি কেমন হবে? বললাম, আমি সবসময় সবকিছুর জন্য নিজেকে প্রস্তুত রাখতে পছন্দ করি। এরপরে যদি অপ্রত্যাশিত কিছু ঘটে যার যোগ্য আমি নই, তা পেতে যাই, তবে এর যথাযথ মূল্যায়নে যত্নবান হব। ভালো বলেছ। আমি আমার বড় মেয়ের বিয়ের কথা ভাবছিলাম। তার পছন্দ অপছন্দের কথা জানার চেষ্টা করেছিলাম। চেষ্টার কোনো ঘাটতি আমি রাখিনি, কিন্তু তিনি এ পর্যন্ত বলে থেমে গেলেন। ততক্ষণে আমার হাতে থাকা চায়ের কাপে খরা নেমে এসেছে। ভাবছিলাম
উনি কি তানহার বিয়ের ব্যাপারে সত্যি পাত্র হিসেবে কাউকে ঠিক করে ফেলেছেন? করলে সে কে? আর তানহার পছন্দ অপছন্দের কথা কেন বলছেন? এই যে চিঠিতে আমাদের এত কথোপকথন হলো, এসবের কোনটির বিষয়ে তিনি আবার জেনে যাননি তো? না না না, এটা কি করে সম্ভব? এমন হাজারটা প্রশ্ন এসে ভিড় করেছিল মনে, যেগুলোর কোনটির যথাযথ জবাব আমার কাছে এই মুহূর্তে নেই। সাদিক সাহেব নিজেকে কিছুটা অন্ধকারের দিকে নিয়ে গেলেন। আমি এগোলাম না সেদিকে। এরপর বললেন, ঘরে বিবাহ উপযুক্ত আমার 2 মেয়ে রয়েছে, যদিও তাদের একজন ছোট আর একজন বড়। তোমাকে যদি জিজ্ঞেস করি তাদের মধ্যে কাকে বিয়ে করতে চাও, তখন তুমি কাকে চাইবে, তোফা নাকি তানহাকে? প্রশ্ন শুনে বাগরুদ্ধ হয়ে গেলাম আমি। মনের অজান্তেই বলে উঠলাম, হায়, এ আবার কোন ধরনের পরীক্ষা? বিয়ের জন্য হয় তোফা নয় তানহাকে এভাবে কেন চাইতে বললেন, তা ভাবতে গিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। আমার নীরবতায় সাদিক সাহেব যেন কিছুটা বিরক্ত হলেন। তিনি এগিয়ে এসে কিছু বলতে চেয়েও বললেন না। মনে হলো খুব জোর করেই নিজেকে সংযতন করলেন। এরপর হাতে থাকা চায়ের কাপটি ট্রেতে রেখে বললেন, কি এত ভাবছো হ্যাঁ, নাকি কোনো সিদ্ধান্ত নিতে পারছো না? ভাবছি। আপনাকে কথাটা ঠিক কিভাবে বলবো? কেন, কি এমন কথা রয়েছে যা আমাকে বলার আগে এত ভাবতে হচ্ছে তোমাকে? বলো, কি বলতে চাও? অভয় দিচ্ছেন? ধরে নাও তাই দিচ্ছি, এবার বলো শুনি। আমি আসলে তোহফা বা তানহার দুজনের কাউকেই বিয়ে করার প্রতিশ্রুতি দিতে পারবো না, যতক্ষণ না মায়ের সাথে এ বিষয়ে কথা হয়। আমি তো স্রেফ একটা কথার কথা জিজ্ঞেস করলাম, এখানে প্রতিশ্রুতির কথা আসছে কেন? দেখুন, কোনো বাবা তার মেয়েদেরকে নিয়ে, আর যাই হোক, অন্তত এ বিষয়ে কোনো কথায় কথা বলে না। আপনি সরাসরি না বলে ঘুরিয়ে বলতে যাচ্ছেন। এই যা। তিনি আমার কথাগুলো শুনে একটি দীর্ঘ শ্বাস ফেললেন। তারপর এগিয়ে এসে 2 হাতে আমার কাঁধ চেপে ধরে চোখে চোখে রেখে বললেন, আমি এমন একটি হীরের টুকরো কেন হাতছাড়া করব, যার চাকরি না থাকা সত্ত্বেও পথে ঘাটে অসহায় মানুষদের 2 হাত ভরে দান করে যায়? কেন তাকে হাতছাড়া করব, যে অসহায় কোনো বৃদ্ধকে যাত্রী নিয়ে উপরে উঠতে কষ্ট হচ্ছে দেখে তার রিক্সা ঠেলে উঠিয়ে দিতে সাহায্য করে? কেন তাকে হাতছাড়া করব, যে একজন টকবগে যুবক হয়েও রোজ ফরজে আরামের ঘুম ত্যাগ করে মসজিদে যেতে অলসতা করে না? কেন তাকে হাতছাড়া করব, যার মাঝে রয়েছে সামাজিক ধর্মীয় মূল্যবোধ সহ অসাধারণ এক ব্যক্তিত্ব? আমি কি তাকে হাতছাড়া করব শুধুমাত্র তার একটি চাকরি নেই বলে? এতটাও নির্বোধ নই আমি বাবা। তোমার কাছে আমার যে মেয়েকেই বিয়ে দেই না কেন, আমি তাকে নিয়ে নিশ্চিন্ত থাকব, এটা ভেবে যে সে কেবল একজন যোগ্য স্বামীর কাছেই নয়, একজন ভালো মনের মানুষের কাছে রয়েছে। কথাগুলো বলে তিনি এবার দম নিলেন, তাকিয়ে রইলেন চোখে চোখ রেখে। এরপর বললেন, এখন বলো তুমি কাকে চাইবে? সাদিক সাহেবকে আমি সাধারণ একজন মানুষ ভাবতাম তিনি মাটির দিকে চেয়ে পথ চলেন, দিন দুনিয়া তেমন খবর রাখেন না। কিন্তু আমি ভুল ছিলাম। পথে ঘাটে সচরাচর কি করি না করি তাও যেন মানুষের নজর এড়ালো না, সেটাই আমাকে বিস্মিত করেছে। কাঁধ থেকে নামিয়ে ওনার হাত দুটো ধরে বললাম, মাফ করবেন, অন্তত একটা দিন সময় দিন আমাকে, তারপর না হয় জানাবো। উনি রাজি হয়ে গেলেন, বললেন, ঠিক আছে, যেমনটি তুমি চাও। তবে হ্যাঁ, আমি কিন্তু তোমার থেকে ইতিবাচক জবাবের আশায় থাকবো, নিরাশ করো না। কক্ষের দরজা খুলে দেখি মেঝেতে তিনটি ভাঁজ করা কাগজ পড়ে আছে। 2টো হলুদ রঙের কাগজ, একটি সাদা। হাতে তুলে নিলাম সেগুলো, টেবিলের উপর রেখে দিলাম। ওদিকে খোলা জানালা, 2টো বন্ধ করে নিলাম। বৃষ্টি হলে হালকা বাতাসের সাথে পানি আসে, তাই ঠিক তখনই লোডশেডিং। টেবিলের নিচে থাকা হারিকেনটি নিয়ে তাতে আগুন ধরালাম। এরপর প্রথমে একটি হলদে কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। লিখেছে, আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ধরেই নিয়েছিলাম যে তোহাফা আপনাকে পছন্দ করে ফেলেছে আর সেই এসব করেছে, কিন্তু না, ও নিজে থেকে এসে আমাকে বলেছে যে আপু
তিনতলার ভাড়াটে ছেলেটাকে তোমার সাথে বেশ মানাবে। দেখতেও যেমন সুন্দর তেমন চালচলনও। আমি তো একবার দেখে সব ধরে ফেলেছি। এরপর যথাসম্ভব কাছ থেকে দেখার চেষ্টা করেছি কথা বলার ভঙ্গি কেমন বা অন্য কোনো সমস্যা আছে কিনা। যেমন ধরো হাঁটাচলা ঠিক আছে কিনা, কানে শোনে কিনা, এসব আর কি। না, সে ধরনের কোনো সমস্যাই চোখে পড়েনি, তবে চশমা পরে, এটা মানিয়ে নেওয়া যায়। তুমি বললে বাকি সব আমি ঠিক করে দেই, কি বলো? এসব ছাড়াও আরো অনেক কিছু কথাই বলেছে ও। এখানে চুম্বক অংশ লিখলাম শুধু। আচ্ছা, সত্যি করে বলুন তো, আপনার মনেও কি তাই চলছে যা আমার মনে চলছে? জানাবেন কিন্তু। আমি অপেক্ষায় থাকবো। ঘুম থেকে উঠেই প্রথমে সেটা জানতে হাজির হব আপনার দরজায়। ইতি, তানহা। এরপর সাদা কাগজের ভাঁজ খুলে পড়তে শুরু করলাম। লিখেছে, আপনি আসলেই খুব ভাগ্যবান যে আমার আপুর মতো মেয়ে আপনাকে পছন্দ করেছে আর বিয়ে করতে চাই। তার কোনো তুলনা নেই, এমনকি সেটার কোনো দিক থেকেই না। আমাকে ছাদে দেখতে পেয়ে আপনি যখন অপলক তাকিয়েছিলেন তখন বুঝতে পারছিলাম আমার বাহ্যিক সৌন্দর্যের মোহ আপনাকে আকৃষ্ট করেছে। এরপর আপনি চোখ নামিয়ে নিয়েছিলেন, কিন্তু আমার আপুর সৌন্দর্যের কাছে আমি ম্লান। সে নিজেই তার তুলনা, তার সাথে আমার কোনো তুলনা চলে না। আমি আপনার কাছে তার হাতের রান্নার প্রশংসা করছিলাম, বলেছিলাম তার রান্নার হাতকেও হিংসে করি। শুধু তাই নয়, তার সৌন্দর্য আর ব্যক্তিত্বকেও আমি হিংসে করি। আত্মীয় স্বজনদের যে কারোর বাড়িতে আমাদের যাওয়া হলে সকলের মধ্যমণি হয়ে থাকে আমার আপু। সবার মুখে মুখে কেবল তারই গুণগান। হিংসে কি আর এমনি এমনি হয় বলুন? তথাপি বোন হওয়ার সুবাদে এইসব আমাদের মাঝে কোনো অশান্তি সৃষ্টি করতে পারে না। কেননা তাকে আমি যতটা না হিংসে করি তার চেয়ে হাজারো গুণ বেশি ভালোবাসি, কারণ সে আমার বোন। আপনাদের দুজনকেই মানাবে বেশ। এত সব কথার সামনাসামনি বলার সুযোগ বা সময় কোনোটাই হবে না, তাই চিঠি লিখে জানালাম। আপনার কোনো আপত্তি না থাকলে আমি মায়ের সাথে কথা বলবো, প্রয়োজনে বাবার সাথেও। উত্তরের অপেক্ষায় থাকবো। আর হ্যাঁ, ছাদে যে কবুতর ঘরটি আছে তার পেছনের দিকে সুতো বেঁধে চিঠিটা রেখে আসবেন, আমি সেখান থেকে নিয়ে নিব। ইতি, তোফা। এসব পরে আমি যেন পাথর হয়ে যাচ্ছিলাম। এক গ্লাস পানি পান করে এবার অবশিষ্ট হলদে কাগজের ভাঁজ খুলে পড়তে লাগলাম। লিখেছে, আমার অসতর্কতার কারণে একটি অসুবিধা হয়ে গেছে। চিঠিটা দিয়ে যখন বালিশের নিচে থাকা ডায়েরিটি নিতে আসলাম তখন তা সেখানে ছিল না। ঠিক কখন থেকে এটা সেখানে ছিল না তাও বলতে পারছি না। ভয় পেয়ে গিয়েছিলাম খুব। বাবা কিংবা মায়ের হাতে চলে যায়নি তো আবার? অনেক খোঁজাখুঁজির পর সেটা তোহাফার কক্ষে পেলাম। তাতে আপনাকে নিয়ে আমার অনেক কথাই লেখা ছিল। তোহফা সব পড়ে নিয়েছে। আর ওকে নিয়ে যে ভয় ছিল তারও প্রমাণ পেলাম। ওর কক্ষের ঝুড়ির মাঝে অনেকগুলো কাগজের টুকরো দেখে সন্দেহ জাগে মনে। তারপর সেগুলো একে একে নিয়ে দেখতে থাকি। তোহাফার ছোট্ট আবুজ মনে আপনাকে জায়গা দিয়ে ফেলেছে। এত কম সময়ে এমনটি হয়ে যাবে তা ভাবনাতীত, কিন্তু তাই হয়েছে। ও নিজেই যখন আপনাকে পছন্দ করলো আর পরে আমার ডায়েরি নিয়ে দেখলো তখনই আমার কাছে ছুটে আসে আর আমাকে ওই সব বলে যা আমি অন্য চিঠিতে আপনাকে লিখেছি। আমি আসলে এখন ঠিক কি করব বুঝে উঠতে পারছি না। আপনি বলুন কি করা উচিত আমার। ইতি, তানহা। 3টে চিঠি পড়ার পর সবকিছু আমার সামনে স্পষ্ট হয়ে গেল। তোফা তানার ছোট বোন হলেও আমাকে নিয়ে লেখা ওর বোনের সব মনের কথা জানতে পারার পর সে নিজের মনের আকাঙ্ক্ষাকে জলাঞ্জলি দিতে কাল বিলম্ব করেনি। সে তানাকে হিংসে করে ঠিক, কিন্তু ভালোবাসে। যে ভালোবাসার কাছে হিংসাটাকে আসলে কিছু নয়। তানহাও দারুণভাবে আহত সব জানার পর
সে তার বোনের চোখের পানি সহ্য করতে পারবে না, সে নিরুপায়। তবে সে জানে আমি তাকে ভালোবাসি। অবশ্য যদিও তা কখনো সেভাবে বলা হয়ে ওঠেনি, বলিনি, বলতে পারিনি। সাদিক সাহেব আমার প্রতি সন্তুষ্ট। তিনি তোহফা কি তানহা যে কোনো একজনে আমার কাছে বিয়ে দিতে চান। উনার চাওয়াটা দোষের নয়, বাবা হিসেবে তিনি তো চাইতেই পারেন। কিন্তু আমি যে ওনার থেকে একদিনের সময় নিলাম নিজের সিদ্ধান্ত জানাবে বলে, তার কি হবে? আগামীকাল দিন শেষে উনি যখন বুক ভরা আশা নিয়ে আমার থেকে সুখবর শুনতে চাইবেন, তখন আমি আমার প্রতি থাকা দু বোনের কার ভালোবাসাকে বলিদান দিব, কার অনুভূতিগুলোকে গলা টিপে হত্যা করব। আমি যখন যে কোনো একজনকে চাইলেই সাদিক সাহেব হাসি মুখে বিয়ে দিতে রাজি হয়ে যাবেন। তানহাকে আমি ভালোবাসি। ওকে চাইলে আর বিয়ে হয়ে গেলেও ও কি করে তোফার সামনে দাঁড়াবে? যদিও তোফা আড়ালে নিজের চোখের পানি ফেলবে, কিন্তু তানহা তো সব জানে। ভেতর থেকে নিজের বোনের কষ্টগুলো কি ওকে খুঁড়ে খুঁড়ে খাবে না? আর তোফাকেই বা কি করে চাইবো, সে তো প্রশ্নই আসে না। কেরোসিন ফুরিয়ে হারিকেন থেকে ঘন কালো ধোঁয়া বেরোচ্ছে। এদিকে খেয়াল ছিল না ততক্ষণ, ভাবনায় হারিয়ে গিয়েছিলাম। হারিকেনে এবার কেরোসিন ভরে নিচের কাপড় চোপড় গুছিয়ে নিতে লাগলাম। ঘড়ির কাঁটা ততক্ষণে রাত 1:45 অতিক্রম করেছে। তেমন কিছু নেই আমার, কিছু বই আর কাপড় চোপড়, ফার্নিচার কিছু আগে থেকে ছিল, আর কিছু সাদিক সাহেব প্রয়োজন অনুসারে দিয়েছিলেন ব্যবহারের জন্য। সবকিছু গোছগাছ করে ঘর পরিষ্কার করতে প্রায় 2:30 বেজে গেছে। এরপর নিচের ডায়েরির কয়েকটা পাতা ছিঁড়ে চিঠি লিখতে বসলাম। তোফা, তুমি তো ছোট মানুষ, তুমি করে বলাই আবার কিছু মনে করো না যেন। দুনিয়ায় ভালো মন্দ বোঝার ক্ষমতা এখন তোমার হয়ে ওঠেনি। এ বয়সে হুট করেই কখনো কিছু ভালো লেগে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে তোমার নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে, ধৈর্য ধরতে জানতে হবে। এ বয়সে না একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনের দুঃখের কারণ হয়ে দাঁড়াতে পারে। নিজের বাবা মায়ের কথা মেনে চলো, তাদের অবদ্ধ হয়েও না। তোমার আপুকে এভাবে সারা জীবন ভালোবাসো, এটা কখনো যেন ভুল হয় না। আমার জন্য দোয়া করো, ভুল কিছু করে থাকলে ক্ষমা করে দিও। ইতি, রিয়াদ। এরপর সাদিক সাহেবকে লিখলাম, চাচা, আমাকে ক্ষমা করবেন। যখন আপনি চিঠিটা পড়ছেন তখন আমি ঢাকা ছেড়ে চলে গেছি। আমি যাচ্ছি আমার মায়ের কাছে। আপনাদের থেকে পাওয়া ভালোবাসার কথা ভুলবো না কোনোদিন। দোয়া করবেন আমার জন্য। আপনাকে কষ্ট দিতে চাইনি, তাই আপনার সামনে দাঁড়ানোর মুখও আমার নেই। চাচিকে আমার সালাম জানাবেন, নিজের যত্ন নেবেন। ইতি, আপনার স্নেহধন্য রিয়াদ। তানাকে কি ভাষায় লিখবো বুঝতে পারছিলাম না। চিঠির শব্দচয়ন কেমন হবে যাতে করে পড়ার সময় ও হৃদয়ে কিছুটা হলো স্বস্তি মিলবে। লিখতে শুরু করলাম। তানহা, জানি খুব রাগ হবে আমার প্রস্তাবে, ভেঙে পড়বে, ক্ষত বিক্ষত হবে তোমার হৃদয়। এতদিন কাছে থেকেও আপনি সম্বোধন কত চিঠি লিখেছি, অথচ আজ যখন তোমাকে তুমি করে লিখছি তখন আমি তোমার থেকে বহু দূরে চলে যাচ্ছি। তোমার বাবা বলেছিলেন বাবা তোমার থেকে কাকে বিয়ে করতে চাইবে আমি। একবার মুখ ফুটে বললেই হইতো, সারা জীবনের জন্য তোমাকে আমার চোখের আলো করে পেয়ে যেতাম। তুমি আমার ঘরে সেভাবে উঠতে যেভাবে বাগিচার প্রজাপতিটা ওড়ে। বিচরণ করতে আমার মনে, নিজের সকল ক্লান্তি আর ক্লাস দুর্ভূত করতে আমার আলিঙ্গনে। সারা জীবন আমরা একে অপরের সুখে দুঃখে সঙ্গী হয়ে থাকতাম, কিন্তু এসব হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও আমি চাইনি একজন আদর্শ বড় বোন তার ছোট বোনের কাছে সারা জীবনের জন্য ছোট আর নিচু হয়ে যাক। তোমাকে লেখা এটাই আমার জীবনের শেষ চিঠি। তোমার হলদে রঙের চিঠিগুলো আমার বুকে ক্ষণে ক্ষণে প্রেমের যে ঝড় তুলল, আজ তা বেদনার প্লাবনের রূপ নিয়েছে। জানি না কদিনেই দুঃসহ স্মৃতি নিয়ে বাঁচতে পারবো। নিজের যত্ন নিও, বাবা মাকে কখনো কষ্ট দিও না, আমায় ক্ষমা করো। চিঠিগুলো সব পুড়িয়ে দিও, না হয় এগুলো তোমাকে ভেতর থেকে পুরো ছাড়খাড় করে দিবে। ভালোবাসা নিও যেভাবে তুমি নিতে চাও। আল্লাহ হাফেজ। ইতি, রিয়াদ। তোবাকে চিঠি লেখাটা ছাদে ওর বলে দেওয়া জায়গাটায় রেখে এলাম। বাইরে বৃষ্টি হচ্ছে, সাথে ধমকা বাতাস, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে।
মনে হচ্ছিল আজ যেন আমার সাথে আকাশটাও হৃদয় ভাঙলো। বইগুলো পলিথিনে পেঁচিয়ে পাটের ব্যাগে নিলাম। কাপড়গুলো ভিজলে ভিজে যাক, অসুবিধা নেই। বেরিয়ে পড়লাম বাসা থেকে। ততক্ষণে বাসার সামনের দিকটা কাকনো পর্যন্ত পানি জমে গেছে। ভোর অব্দি হয়তো হাঁটু পানি হয়ে যাবে। তখন আমি আর আসবো না সাদিক স্যারকে পানি সেচে সাহায্য করতে। গেট পেরিয়ে গলির সরু পথটা ধরে বড় রাস্তার দিকে এগোতে লাগলাম। ততক্ষণে সারা শরীর ভিজে গেছে আমার। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল, পারছিলাম না। যে শক্তি এখন নেই আমার, কাঁদতেও শক্তির প্রয়োজন। মাথার উপর আকাশটা যেন বারবার আমার হয়ে বুক ফাটিয়ে চিৎকার করে উঠছিল। হয়তো তার ক্রোধও হচ্ছিল আমার প্রতি। হলেই বা কি, আকাশটা তো আর জানে না তার বিশালতার চেয়েও বেশি বেদনা আর দুঃখ বয়ে নিশীতে নিভৃতে কেঁদে ফিরেছি আমি একা, সঙ্গীহীন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।